কি হয়েছে তোর? কি হবে? হৃদি ভ্রু কুঁচকে তাকালো মায়ের দিকে। প্রশ্নের পিঠে পাল্টা প্রশ্ন করলো। তানিয়া বেগম এবার ফিসফিসিয়ে বললেন, ওদিকে তোর স্বামী হসপিটালের বেডে, দেখেছিস? হৃদি দুপাশে মাথা নাড়িয়ে না সূচক জবাব দেয়, যার অর্থ সে দেখেনি। তানিয়া বেগম এবার দাঁতের দাঁত চেপে বেশ কঠোর গলায় বললেন, ওই, দেখার কথা বলছি না। এখানের পরিবেশ পরিস্থিতি ভালো না। ছেলেটার অমন অবস্থা। তোর শাশুড়ির মানসিক অবস্থা ভালো নয়। তুই এখনো এতটা শান্ত আছিস কিভাবে? একটু তো কাঁদ, না হলে যে খারাপ দেখায়, মানুষ মন্দ কথা বলবে। কিছু খারাপ দেখায় না আম্মা। আর মানুষের বলা বলিতে আমার কিছু যায় আসে না। তুমি অতিরিক্ত সহজ সরল, কিন্তু আমি ইমোশনাল নই। আমি কান্নাকাটি করলে উনি সুস্থ হয়ে যাচ্ছেন না। তানিয়া বেগম এবার হৃদির হাত ছেড়ে দিয়ে দাঁত পিষে বললেন, আমার জন্মের তা এমন বেয়াদব হয়েছে, চিন্তা করা যায়? কান্নাকাটি করতে না পারো, মুখটা একটু কষ্ট করে সামলে রাখো। তোমার ওই কথার ধারে তোমার শাশুড়ি আবার এক দফা অসুস্থ না হয়ে পড়েন, আমার হলো সেই টেনশন। তানিয়া বেগম চলে গেলেন। হৃদি সেদিকে অদ্ভুতভাবে তাকিয়ে থেকে আনমনে বিড়বিড় করে বলল, উনিই তো আমাকে কঠোর হতে শিখিয়েছেন আম্মা। আমার কি দোষ? রাত তখন ৩টা। সবাই বসে আছে কেবিনের সামনের করিডরে। সবাই নির্ঘুম রাত কাটাচ্ছে। কারো চোখে এক ফোঁটা ঘুম নেই। ডাক্তার এসেছিল এদিকটায় কোনো একটা জরুরি কাজে। এত রাতে আসার কারণ কি তা কারো জানা নেই। তবে তিনি কেবিন থেকে বের হতেই ইকবাল জমাদার উঠে গেলেন। ডাক্তার জানালেন আরবিনের জ্ঞান ফিরেছিল বহু আগেই। ইঞ্জেকশন পুশ করায় আরো কিছুক্ষণ ঘুমিয়েছিল। মাত্র কিছু সময় আগে আবার জ্ঞান ফিরেছে। ইকবাল জমাদার এবার ডাক্তারকে খুব করে অনুরোধ করলেন যেন ছেলের কাছে যেতে দেওয়া হয়। ডাক্তার প্রথমে নিষেধাজ্ঞা জারি করলেও পরে তার মন নরম হলো। তবু অনুমতি দিয়ে শক্ত গলায় বললেন যেন রোগীর সাথে একসঙ্গে ২-৩ জনের বেশি দেখা না করে এই মুহূর্তে। একসাথে বেশি মানুষের আনাগোনাও কোলাহলে রোগীর স্বাস্থ্যের আরও অবনতি হতে পারে। ইকবাল জমাদার ডাক্তারের কথা রাখলেন। প্রথমে তিনি, তার স্ত্রী আর সোহরাব হোসেন ভেতরে গেলেন। আরবিন কেবিনে চোখ বুজে শুয়েছিল। ওর আব্বা আম্মার কথাবার্তা শুনে চোখ খুলল। ইকবাল জমাদার স্ত্রীকে বারবার সতর্ক করে এসেছেন বাইরে থেকে যেন ছেলেকে দেখে একটুকু কান্নাকাটি না করে। তবু মায়ের মন তো, ছেলের শুকনো মুখ দেখেই আড়ালে একটু কাঁদলেন আফসানা বেগম। ছেলের পাশে বসে তার হাত মুঠোয় রেখে কথা বললেন অনেকটা সময়। আরবিন শুধু নিশ্চুপ হয়ে শুনছিল মায়ের কথা। বেশ আধ ঘন্টা খানেক পরে সবাই কেবিন থেকে বেরিয়ে আসলো। হৃদি তখনও দেওয়াল ঠেস দিয়ে বুকে হাত গুজে দাঁড়িয়েছিল। ওর ওড়না ঝুলছে এক পাশে, চুলের খোপাও খুলে গেছে বেখেয়ালিতে। সেদিকে মোটেও খেয়াল নেই ওর। সম্পূর্ণ আনমনে দাঁড়িয়ে আছে ও। শাশুড়ি মানুষটা যে কখন হৃদির সামনে এসে দাঁড়িয়েছে তা খেয়াল করেনি হৃদি। শাশুড়ির মুখে নিজের নাম শুনতেই ধ্যান ভাঙল ওর। আফসানা বেগম বোধহয় কাঁদছিলেন কিছুক্ষণ আগ পর্যন্ত। চোখ মুখ ফুলে গেছে তার। হৃদির ভীষণ মায়া হলো তাকে দেখে, তবে সান্ত্বনা দেওয়ার ভাষা আপাতত হারিয়ে ফেলেছে ও। আফসানা বেগম এবার হৃদির হাত ধরে টেনে ওকে কেবিনের বন্ধ দরজার সামনে দাঁড় করিয়ে দিয়ে বললেন, যাও দেখা করে এসো। উনি খুঁজছিলেন আমাকে? খোঁজ করে নি, তবে দেখা করা তো জরুরি। যাও। আফসানা বেগম এক প্রকার ঠেলে হৃদিকে কেবিনের রুমের ভেতরে ঢুকিয়ে দিলেন। হৃদির দরজা লক করে দিল। সামনে হাত চারেক দূরে লম্বা বেড, তাতে শুয়ে আছে আরবিন। গায়ের উপর একটা মোটা সাদা রঙের কম্বল টানা। শীত করছে নাকি, যদিও এখন শীতের মৌসুম নয়। হৃদি এগিয়ে গেল। আরবিনের বেডের পাশ ঘেঁষে একখানা চেয়ারের অবস্থান, তাতে নিঃশব্দে বসল হৃদি। আরবিন তখনও চোখ বুজে শুয়ে আছে। হৃদির উপস্থিতি টের পেয়েছে কিনা কে জানে। হৃদি এবার খুব দ্বিধাবোধ নিয়ে আলতোভাবে অস্পষ্ট সুরে ডাকল, আরবিন। সেকেন্ড 25-এর মধ্যে আরবিন চোখ খুলল। হৃদি ওই চোখের চাহনি দেখে কিঞ্চিত ভয় পেল, তবে চোখে মুখে তা প্রকাশ করল না। আরবিনের চোখ টকটকে লাল। রাগ না জেদ তা জানে না হৃদি। তিরস্কার কিংবা ধিক্কারও হতে পারে।
হৃদি আরবিনের হাতের বাহু শক্ত করে চেপে ধরে বলল। ব্যথা কোথায়? এখানটায়। আরবিন আলতোভাবে এক হাত উঠিয়ে বুকের বাঁ পাশে হাত রেখে ইঙ্গিত করে কথাটা বলল। হৃদি চুপ করে রইল, কোনো জবাব দিল না। আরবিন এবার ধীরে ধীরে কঠোর গলায় বলল। এসেছো কেন? কেন? আমার আসার কথা ছিল না? না, ছিল না। চলে যাও এখান থেকে। এমন করছেন কেন? আমার ওপর জেদ ধরে নিজের অ্যাক্সিডেন্ট করিয়েছেন না? বেশি বাজে বকো কেন? কে তুমি যে তোমার জন্য নিজের অ্যাক্সিডেন্ট ঘটাতে যাব? আপনার কাছে আমি কে তা তো আমার জানার কথা নয়। আপনি নিজেই নিজেকে প্রশ্ন করে দেখুন। আরবিন এবার উঠে বসার চেষ্টা করলো। হৃদি ওর পিঠে হাত রেখে ওকে উঠে বসতে হেল্প করলো, তবে পুরোপুরি না। উঠতে পারলেও বালিশে হেলান দিয়ে আছোয়া হলো। হৃদি আরবিনের হাতের 5 আঙ্গুলের ফাঁকে নিজের হাতটা গুজে দিল। তারপর আরবিনের চোখে চোখ রাখলো। আরবিন তখন এক দৃষ্টিতে হৃদির দিকে তাকিয়ে। হৃদি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে আরবিনকে, সেই পাষাণ লোকটাকে। হৃদি এবার আরবিনের কাজ ঘেঁষে বসে হালকা ফিসেল হেসে বলল। ইস, লেফটেন্যান্ট আরবিনের কি অবস্থা করে ছেড়েছি আমি। ছ্যাঁকা খোরমার্কা চেহারা বানিয়েছেন কেন? চুল উস্কো খুস্কো, মুখ শুকিয়েছে, হালকা গোফও গজিয়েছে দেখছি। হ্যাপি একটা মিলিটারি ভাব এসেছে। আরবিন এবার ওর হাতের আঙ্গুলের ভাঁজে থাকা হৃদির নরম আঙ্গুলগুলোকে আলতোভাবে চাপ দিল। হৃদি একটুখানি সরতে চাইল, আরবিন সরতে দিল না। ইশারা করে বেডের ওর পাশে এসে বসতে বলল। বাধ্য স্ত্রীর মতো বসলো হৃদি। আরবিনের দিকে আকুল দৃষ্টিতে চেয়ে রইল। আরবিন হঠাৎ শক্ত করে 2 হাত জড়িয়ে ধরল হৃদিকে, নিজের বুকের মধ্যে টেনে নিল, এতটাই জোরে যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। আরবিন এবার ফিসফিসিয়ে হৃদির কানের নিকট মুখ রেখে বলল। একজন সেনা অফিসারের যোগ্য স্ত্রী হয়ে উঠেছ। এবার দেখছি হাজবেন্ড ইনজুর্ড হয়ে বেডে পড়ে আছে, তাও কাঁদছো না? কাঁদতে হবে বুঝি? না, শক্ত করে জড়িয়ে ধরে বসে থাকো এভাবেই, তাতেই অর্ধেক সুস্থ হয়ে যাব। এটা কোন ধরনের কথাবার্তা? মেডিসিনে মানুষ সুস্থ হয়, জড়িয়ে ধরা নয়। তুমি আমার মেডিসিন। হৃদির কাঁধের অন্না সরিয়ে উন্মুক্ত করে আলতোভাবে একটা প্রগাঢ় চুমু বসিয়ে কথাটা বলল আরবিন। হৃদি কি ঠিক শুনলো? হ্যাঁ, বোধহয় তাই। তবে আশ্চর্য হলো, চরম আশ্চর্য। এহেন কথাও আরবিন বলতে পারে, জানা ছিল না ওর। হৃদি আরবিনের পিঠ খামচে ধরে আলতো স্বরে বলল। আপনি আমাকে ভালোবাসেন না তো? কোন কুলাঙ্গারের বাচ্চা বলেছে ভালোবাসি না? হারামির বাচ্চাকে সামনে পেলে কুপাবো। তাহলে একবার ভালোবাসি বলবেন? ভালোবাসি না বলেও ভালোবাসা যায় দিদি। সেটা কিভাবে? সব কথা কেন আমার বুঝিয়ে দিতে হবে? এই যে তোমার জন্য এতটা বেহেড হওয়া, অ্যাক্সিডেন্ট করা, প্রতিটা মুহূর্তে তোমার জন্য দুশ্চিন্তায় থাকা, সেদিন তোমার অনুপস্থিতিতে বেপরোয়া হওয়া, এসবের মাঝে কি তুমি ভালোবাসার সন্ধান পাও না? এতটা অবুঝ হলে কবে থেকে? আপনি কেমন যেন? আমি এমনই দিদি। তুমি শুধুমাত্র আমার কঠোরতাকে দেখতে পাও, তোমার প্রতি আমার ফিলিংসকে নয়। তাহলে কি আমি বোকা? না, তুমি বোকা নও, তুমি প্রেমের প্রতিমূর্তি। আমার আগ্নেয়গিরির মতো পুড়ে ছারখার হয়ে যাওয়া জীবনে এক টুকরো শীতল বরফ। একমাত্র তুমি পারো আমার ভেতরকার দহন নেভাতে। আর কেউ পেরেছে কখনো? না। তাহলে নিজেকে এত তুচ্ছ মনে করো কেন? আমার হাইপার মেজাজ কন্ট্রোল করতে পারি না, এটুকু বোঝো না? হৃদি নত মুখে জবাব দিল। নিজেকে এখন অপরাধী মনে হচ্ছে ওর। আরবিন ওর গলার ভাঁজে মুখ রাখলো, সেখানে ঠোঁট চেপে ধরে ফিসফিসিয়ে বলল। একটা প্রস্তাব দেই। কি? হৃদি কেঁপে উঠে প্রশ্ন করলো পাল্টা। আরবিন এবার গলার স্বর গভীর অথচ শক্ত রেখে বলল। সারা জীবনের জন্য আমার এই বেহেড মেজাজকে কন্ট্রোল করার দায়িত্ব নিতে পারবে জান? হৃদি জবাব দিতে পারল না। শীত দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল যেন। আরবিন ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরে রাখলো। রিদি, ও রিদি, ঘরে আসো তো। আরবিনের চেঁচামেচি শুনে খুন্তি নাড়া বন্ধ হয়ে গেল হৃদির। লোকটা অসুস্থ অবস্থাতেও একটু স্বস্তি দিচ্ছে না ওকে। সারাক্ষণ চেঁচামেচি লাগিয়ে রেখেছে, কখনো এই দরকার আবার কখনো ওই দরকার। কাজের আর শেষ নেই। সংসার করা কি চারটিখানি কথা? কোমরে আঁচলটা আরো দৃঢ়ভাবে গুজে রান্নাঘর থেকে বের হয়ে ড্রয়িং রুম পেরিয়ে সোজা সবার ঘরের দিকে দৌড় দিল হৃদি। ও ঘরে প্রবেশ করতেই আরবিনের ঝাড়ি খেলো একটা। আরবিন পালঙ্কের সাথে বালিশে হেলান দিয়ে বসেছিল, কিছু একটা খোঁজ করছিল বোধহয়।
বিছানার পাশে হাতের কাছে মিনি ওয়ার্ড্রপটায়। দরকারি জিনিসটা না পেয়ে এমন চেঁচামেচি, রাগারাগি। হসপিটাল থেকে ফিরতে পারেনি, একদিন হলো মাত্র। ডাক্তার বলেছেন কমপক্ষে 3 দিন বেড রেস্ট করতে। জরুরি অসুস্থতার কারণে ছুটিও পাওয়া গেছে। আরবিন যদিও ছুটি নিতে চায়নি, এমনকি ও নিজে যথেষ্ট হাঁটাচলা করতে পারে এমন কথাও প্রচণ্ড আত্মবিশ্বাসের সাথে বলেছে। তবে বাকি সবাই মানতে নারাজ। দুই পরিবারের লোকজন আরবিনের কোয়ার্টার অবধি আসা পর্যন্তই থেকেছিলেন এখানে। আরবিনকে হসপিটাল থেকে কোয়ার্টারে আনার পরই তারা নিশ্চিন্ত মনে ঢাকা ফিরেছেন। এদিকে রিদি পড়েছে মহাজালায়। লোকটা আগে ধারের কাছে থাকতো দৈনিক 10-12 ঘন্টা, আর এখন থাকছে 24 ঘন্টা। 24 ঘন্টাও রিদির ধমকের উপর থাকতে হয়। আরবিন চেয়েছিল নিজে উঠে রান্না করতে। ওর রান্নার হাত এবং অভিজ্ঞতা ভালো বিধায় খাবারটা উপাদায়ী হয়, কিন্তু রিদি মোটামুটি রান্না পারলেও তা খাওয়ার উপযোগী নয়, মুখে দেওয়াও কষ্টকর। তবু রিদি আজ এক প্রকার ঠেলে আরবিনকে বিছানায় শুয়ে রেখে নিজে মাতাব্বরি করে রান্না করতে লেগে গেছে। এরই মধ্যে লোকটার 2 বার ডাক দেওয়াও হয়ে গেছে। গতবার নেল কাটারের জন্য ডেকেছিল, তবে সেবারের ডাকটা স্বাভাবিকই ছিল। এবার কি খেপেছে নাকি? এই মিলিটারদের বিয়ে করার এক জ্বালা, সারাক্ষণ মেজাজ থাকে নাকের ডগায়। ভালোবাসবেও মেজাজ দেখিয়ে, মাঝখান থেকে বেচারি সহধর্মীদের ধমক খেতে খেতে আর অতি মাত্রায় কঠোর মেজাজ দেখতে দেখতে জান যায়। রিদি বিছানার কাছে এগিয়ে গেল। আরবিনের তখন মেজাজ আসলেই সপ্তমে চড়ে গেছে। রিদির দিকে এমনভাবে তাকিয়ে যেন পারলে এখনই গিলে ফেললে। রিদি এবার কোমরে হাত রেখে প্রশ্ন করল, কি সমস্যা? চেঁচামেচি করে ডাকছেন কেন এতবার? আমার কাজ আছে না? ওইদিকে রান্না ফেলে রেখে বারবার এখানে আসলে আর গেলে মরতে হবে না। অভুক্ত মরে ভূত হয়ে আফসোস করবেন পরে। এমনিতেই ওসব শাক সবজি বেছে, মাছ কুটে, মাংস পরিষ্কার করে রান্না করতে করতে আমার জান যায় যায় অবস্থা। তার মধ্যে আবার আপনার ডাকাডাকি, এরপর রান্না খারাপ হলে তো তখন আবার দোষ ধরবেন। রিদির তেজছাড়া কথাবার্তা শুনে আরবিনের মেজাজ আরও গেল বোধ হয়। তবে যথেষ্ট কন্ট্রোল রেখে রিদির দিকে তাকালো ও। রিদি এবার আরও কিছুটা এগিয়ে এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কি চাই? বেনসনের প্যাকেট কই? আমি কিভাবে জানবো? রিদি যেন আসমান থেকে পড়ল। মারাত্মক বিস্ময় দেখালো আরবিনের প্রশ্ন শুনে। তারপর এদিকে ওদিকে চাওয়াচাওয়ি করে খোঁজাখুঁজি করার ভান করলো। আরবিন এবার গলার স্বর আরও কিছুটা বাড়িয়ে রিদিকে একটা ধমক দিয়ে বলল, এই বেয়াদব, একদম নাটক করবে না আমার সাথে। তোমার ওসব মেলোড্রামা দেখে অভ্যস্ত আমি। বেনসনের প্যাকেট শুদ্ধ নিশ্চয়ই গিলে ফেলোনি। রিদির দুপাশে ভদ্রচিত্তভাবে মাথা নাড়ালো। না, ও সত্যি বেনসনের প্যাকেট সহ গিলে ফেলেনি। আরবিন এবার কঠোরভাবে আবারও প্রশ্ন করে, তাহলে কি করেছো? ফেলে দিয়েছি। ফেলে দিয়েছো কেন? তোমাকে নিষেধ করেছি না আমার জিনিসে না বলে কয়ে হাত দেবে না? আরবিন এবার রীতিমতো গর্জন করে উঠল। রিদি কিছুটা ভড়কে গেল এবার, তবে তা ভেতরে রেখে দিল। বাইরে প্রকাশ করলে আরও সমস্যা। মেজাজ সামলে নিয়েও জবাব দিল, যে হয়েছে তাই। তোমার বাপের টাকায় কেনা, যে ইচ্ছে হলে অমনি ফেলে দেবে? বাপ যদি জানতো তার একমাত্র মেয়ে জামাই এখনো সিগারেট খায়। তাহলে কিছুই হতো না। তোমার বাপও এককালে খেত। সে তো এককালে। আব্বু এখন আর খায় না। কেন খায় না জানেন? জানি, তোমার মায়ের জন্য। হ্যাঁ, আব্বু আমার মায়ের জন্য সিগারেট খাওয়া ছেড়েছিল। তাহলে আপনি কেন আমার জন্য পারবেন না? আমি তোমার বাপের মতো জেন্টলম্যান নই। আরবিন দায়সারাভাবে জবাব দিয়ে রিদিকে দেখতে লাগলো। রিদি এবার কঠিন গলায় জবাব দিল, তাহলে আমিও সিগারেটের প্যাকেট ফেলতেই থাকবো। দেখি কার বাপে আটকায়। কারো বাপে আটকাবে না। দেখি এখন এদিকে আসো তো। রিদি কথাটা বলে উল্টো দিকে ঘুরে পা বাড়িয়েছিল সবে। আরবিন ওর হাত টেনে ধরলো পেছন থেকে। রিদি ধীরে ধীরে পিছিয়ে গেল পেছনের দিকে। আরবিনের সামনে গিয়ে দাঁড়ালো। আরবিন রিদির কোমরে গুজে রাখা শাড়ির আঁচলের দিকে এক পলক তাকালো। তারপর আলতোভাবে টান দিল রিদিকে। আরবিনের বুকের উপরে গিয়ে পড়ল রিদি। সরে যাওয়ার প্রয়াস করলো না। আরবিন রিদির চোখে চোখ রেখে তাকিয়ে থেকে কিছুক্ষণ সময় পার করে বলল, বেশ একটা গিন্নি গিন্নি ভাব এসেছে, যা মোটেও পছন্দ করি না। কেন করেন না? রিদি ব্যাকুল হলো। আরবিন আবারও শক্ত কথা বলবে নাকি? আরবিন একই সুরে জবাব দিল, তোমার না সামনে অ্যাডমিশন এক্সাম?
ফর্ম তোলার ডেট পড়বে কবে? এই তো আর মাস দেড়েক পরে। কিন্তু এখন এসব কথা বলছেন কেন? হৃদি উৎকণ্ঠ নিয়ে প্রশ্নটা করে আরবিনের চোখের দিকে চেয়ে। এই লোকটাকে ও মাঝে মধ্যে বুঝে উঠতে পারে না। প্রায় সময়ই পারে না। লোকটা আসলে কেমন যেন, খুব পাষাণ আর নির্দয়। আরবিন এবার হৃদিকে আড়ষ্ট করার মতো একটা কাজ করে বসলো। শাড়ির আঁচল টান মেরে কোমর থেকে খুলে পাশে সরিয়ে দিয়ে হৃদির উন্মুক্ত কোমরে নিজের লোহার মতো শক্ত হাত দুটো রাখলো। ধীরে ধীরে তার শাড়ির ভেতর দিয়ে গলে আরো প্রগাঢ় হলো। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল হৃদিকে। হৃদির তখন আড়ষ্টতায় মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। চোখে মুখে আধার দেখছে। যতবার আরবিন কাছে আসে ততবার এমন অনুভূতি হয় হৃদির। আরবিনের আলতো ছোঁয়া এবার ধীরে ধীরে কঠিন হলো, আরো অনেকটা কঠিন। হৃদি সইতে না পেরে মুচ্ছে যেতে চায়। শক্ত করে আরবিনের স্যান্ডো গেঞ্জির কাঁধের কাজটা চেপে ধরে নত মুখে চোখ খিচে বন্ধ করে বসে রইল বিমূর্ত ভাবে। আরবিন এবার শক্ত হাতে হৃদির থুতনি ধরে ওর মুখ তুলে বলল, চোখ খোলো। পারবো না। হৃদি আবদ্ধ অথচ চোখের পাতা কম্পিত অবস্থায় জবাবটা দিল। মুহূর্তের মধ্যেই আরবিনের ঠোঁট হৃদির অষ্টদয়কে স্পর্শ করলো। হৃদি প্রথমে আবেশে সংকুচিত হয়ে পড়লেও পরে আরবিনের ঠোঁটের আলিঙ্গনের পৃষ্ঠতায় ও গাঢ়ত্বে দিশেহারা হয়ে পড়ল। একবার বলার চেষ্টা করলো, আমাকে ছাড়ুন প্লিজ। ওদিকে মাংস ঢেকে রেখে আসিনি, বিড়াল এসে খেয়ে। পুরো কথা শেষ করতে পারে না হৃদি। তার আগেই আবারও আরবিনের স্পর্শে দিঘারা হয়। খিচে আরবিনের চুল আঁকড়ে ধরে। আরবিন হৃদির ঠোঁটে ঠোঁট চেপে ধরে কিছুক্ষণ দর্শন চালানোর পরে রক্তিম কঠোর মুখ উঠিয়ে দর্শনে নিষ্পৃত হৃদির লালচে অষ্টদয়ের দিকে তাকে রাশভারী গলায় বলে, তোমাকে বারবার ওয়ার্ন করেছি, এভাবে শাড়ি চুড়ি পরে আসবে না আমার সামনে, ঢেকে ঢুকে রাখবে। নিজেকে কন্ট্রোল করতে পারি না মাঝে মধ্যে। সামনে রাখা এলোমেলো করে দেওয়ার মতো পাবলিক গুড়গুড় করতে থাকলে পাথরেও সঙ্গম করতে চাইবে। সেখানে আমি তো আল্লাহর সৃষ্ট সামান্য মানুষ মাত্র। তো কি হয়েছে? কাছে আসতে সমস্যা কোথায়? এভাবে আদর করলে কি কেউ আপনার নামে মামলা করে দিচ্ছে? বউ তো আপনারই। মারবেন, কাটবেন, আদর করবেন, যা খুশি করবেন, তাতে কার বাপের কি? লাশ লজ্জার মাথা খেয়ে মুখ ফসকে কথাগুলো বলে দিল। এখন আরবিনের দিকে তাকাতে পারছে না। নত মুখে আরবিনের কোলের উপর গুটিসুটি মেরে বসে রইল হৃদি। আর চোখে চেয়ে দেখলো আরবিন শান্ত চাহনিতে ওর দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ আগে সেই মেজাজটা এখন আর নেই। হৃদি এবার আবারও বলল, তা করবেন কি করতে? আপনার যত আদর পেয়ার মোহব্বত সব তো ওই বেনসনের সাথে। ওই বেনসনকে ধরে চুমু খান, আদর করেন, তখন কোনো সমস্যা হয় না। বেনসন মানুষ নয়। বেনসন প্রেগনেন্ট হতে পারবে না, কিন্তু বেসামাল হয়ে তোমার সাথে একটু উল্টাপাল্টা কিছু করে ফেললে তখন তুমি প্রেগনেন্ট হয়ে যাবে। তার দায়ভার আমার উপরে এসে পড়বে তখন। ওমা, কি আশ্চর্যের কথা! বাচ্চার বাপ হবেন, আবার দায়ভার নেবেন না? এখন এসব মাথায় এনো না রিদি। এখন একটা বাচ্চা কাচ্চা নিলে তুমি লাইফে আর কিছু করতে পারবে না, এটুকু মাথায় রাখো। আমি তো আর কিছু করতে চাইও না, আপনার বাচ্চার মা হতে চাই। হৃদি অনুরোধ করেই কথাটা বলল। আরবিনের চোখের দিকে অধীর আগ্রহে তাকিয়ে রইল জবাবের আশায়। থাপ্পড় মেরে 32টা দাঁত সব ফেলে দেবো বেয়াদব। বলেছি না, ওসব চিন্তা ভাবনা এখন মাথাতেও আনবে না। এতটা লাইফলেস হলে কবে থেকে? এই জন্যই এত আহ্লাদ দিতে হয় না। প্রথমে ঘাড়ে চড়ে বসবে, তারপর মাথায়। আরবিন হৃদিকে কিঞ্চিত সরিয়ে দেওয়ার চেষ্টা করলো, তবে হৃদি সরল না। হঠাৎ আরবিনের বাহু খামচে ধরে বলল, আমার বাচ্চা লাগবে এই বছরই। রিদি, জেদ ধরো না প্লিজ, অনুরোধ করছি। আমি কিন্তু মাথা ঠান্ডা রাখার যথেষ্ট চেষ্টা করছি। আমাকে রাগিও না। মেজাজ খারাপ হলে তখন কি করব নিজেও জানি না, তারপর আমাকে দোষারোপ করবে। হৃদি আরো জেদি, আরো বেশি নাসর বান্দা। আরবিনের কথার কোনো পরোয়াই করলো না, বরং এবার আরো শক্ত করে আরবিনের গলা জড়িয়ে ধরে বলল, বাচ্চার নাম কি রাখবো বলুন তো? আপনার নামে নাকি আমার নামে? ছেলে হলে আরব, আর মেয়ে হলে হৃদি আর বাকিটুকু উচ্চারণ করতে পারল না। তার আগেই আরবিনের শক্ত পুরুষালী ঠোঁট জোড়া ও ঠোঁট চেপে ধরল দ্রুত গতিতে।
ততক্ষণে রিদি আরবিনের বুকের নিচে অবস্থান করছে। আরবিন আর রিদি অনেকটা সময় একইভাবে রইল। রিদির আঙ্গুলগুলো বিচরণ করছে আরবিনের চুলের ভাঁজে, শক্ত করে আঁকড়ে ধরে রেখেও। আরবিন এবার মুখ উঠিয়ে বলল, জান প্লিজ, আমার মুড হাইপার করে দিও না। শান্ত আছি, শান্ত থাকতে দাও। মাথা গরমে উল্টাপাল্টা কিছু করে ফেললে প্রবলেম। রিদি চাইছে উল্টাপাল্টা কিছু হোক, এটাই আজ ওর একমাত্র চাওয়া। মাথায় জেদ চেপেছে ওর। যেভাবেই হোক বাচ্চা কাচ্চা নিতে হবে। বাচ্চা কাচ্চা হলেই আরবিনকে নিয়ন্ত্রণে আনা যাবে। মিলিটারির বেটা তো এমনি নিয়ন্ত্রণে আসার নয়। রিদি এবার আরও একটা সর্বনাশা কথা বলে ফেলল। আরবিনের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আপনি যদি একটা বাচ্চা কাচ্চা না নেন তাহলে আমি বাপের বাড়ি চলে যাব। তোমার স্ত্রী লোক কি এই বাপের বাড়ি যাওয়ার হুমকি দেওয়া ছাড়া আর কিছু করতে পারো না? না, পারি না। আরবিন এবার হালকা হেসে রিদির চোখ দুটো দেখে গভীরভাবে, তারপর নিচু স্বরে বলে, চোখে কাজল না দিলেও চলবে। তোমার চোখ এমনিতেই সুন্দর, কাজল দিলে সৌন্দর্য অতিরিক্ত হয়ে যায়, সামলানো দায়।